তীব্র হয়েছে জ্বালানি সংকট। পাম্প এলাকায় দেখা দিচ্ছে ভয়াবহ যানজট। ডিজিটাল ফুয়েল কার্ড নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ব্যবহার না করে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে প্রায় 4,500 কোটি টাকার ইলেকট্রনিক ভোটিং মেশিন। রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়কারীদের বিচারের দাবি। গরমের শুরুতেই বাড়ছে লোডশেডিং। বিদ্যুতের অভাবে ভয়ানক দুর্ভোগ গ্রামীণ জীবনে। পল্লী এলাকায় লোডশেডিং এর অভিযোগ বেশি। এপ্রিল মে মাসে আতঙ্ক হয়ে উঠতে পারে বজ্রঝড় ও বজ্রপাত। সতর্কবার্তা আবহাওয়া অফিসের। তাৎক্ষণিক নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ। এবং মিরপুরে কিছুক্ষণের মধ্যে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিদ্যুৎ সাশ্রয়ে 3 ওয়ানডেই হবে দিনের আলোতে। সড়কের চেয়ে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের সংখ্যা অধিক। দিন দিন রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হচ্ছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। পাম্প মালিকদের দাবি, তেলের সরবরাহ কম থাকায় অপেক্ষা বাড়ছে এবং তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। এর ফলে পাম্প এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চালু হওয়া ডিজিটাল ফুয়েল কার্ড নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অনেক স্টেশনে তেল শেষ বা সরবরাহ বন্ধ এমন নোটিশও ঝুলছে। যেসব পাম্পে সীমিত আকারে তেল সরবরাহ করা হচ্ছে সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এদিকে ডিজিটাল ফুয়েল কার্ডের কার্যক্রম নিয়ে অভিযোগের শেষ নেই। কার্ড ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব ও প্রযুক্তিগত জটিলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। জ্বালানি পরিস্থিতির খবর জানব। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো বিজয় সরণির পাম্পে রয়েছেন। আপনার পেছনে আমরা গাড়ির দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই যে দীর্ঘ লাইনের কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরবেন, সেই সাথে ডিপো থেকে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন এবং ডিজিটাল ফুয়েল কার্ড নিয়েও কিন্তু অভিযোগের তথ্য আমরা পেয়েছি। এটা নিয়েও একটু বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই করি। আপনি যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যানজটের বিষয়টা, সেটা হচ্ছে এই যানজটের যে বিষয়টা আমরা কিন্তু আজকে সাপ্তাহিক ছুটি দেখেই যানজটের চিত্রটা কিন্তু সেই ভয়াবহতা আমরা দেখিনি রাজধানীতে। তবে পেট্রোল পাম্পের যে লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তেল গ্রাহকরা, সেইটা চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করব। এখন যেটা হচ্ছে, আগে আমরা দেখেছি মোটরসাইকেল এবং কি ব্যক্তিগত গাড়ির যে লাইন সেটা, তার পাশাপাশি এখন যেটা হচ্ছে ডিজেলের জন্য বাস এবং কি ট্রাক, ছোট ছোট পিক আপগুলো, এরাও কিন্তু আসলে লাইন করে দাঁড়িয়েছে। তার মানে বলা যায় যে পুরো পাম্পগুলো, যতগুলো পাম্প আছে রাজধানীতে, প্রত্যেকটা পাম্পে কিন্তু একই চিত্র, 3টা করে লাইন, মোটরসাইকেলের এমনকি ডিজেলের জন্য আলাদা লাইন, এছাড়া হলো ব্যক্তিগত গাড়ির জন্য আলাদা লাইন। এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিজয় সরণি থেকে, ঠিক এই লাইনটা কিন্তু চলে গেছে একদম মহাখালী রেল গেট অবধি। তার মানে বোঝা যাচ্ছে আসলে তেলের যে চাহিদা, সেই চাহিদাটা আসলে পূরণ হচ্ছে না এবং কি এই সড়কেই ব্যয় হচ্ছে সময়, ব্যয় হচ্ছে কর্মক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়ছে। পাশাপাশি শ্রম যাচ্ছে। সবাই কিন্তু এই গরমে আর গরমে রোদে তারা কিন্তু অপেক্ষা করছেন, দিন রাত এক করে ফেলছেন। তবুও আসলে যে চাহিদা অনুযায়ী বা পর্যাপ্ত তেল দেওয়া, সেটা কিন্তু পাচ্ছেন না। আমি একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। ভাই, কখন থেকে আপনি লাইনে আছেন? হ্যাঁ, কি করে ভাই, আমার বলেন না ভাই। ভাই, কখন থেকে আপনার লাইনে? কি বলবো ভাই, আমি আসছি গতকালকে রাত্র 8:30 বাজে। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। জীবন শেষ। আর কিছু বলতে চাই না, এক কথায় জীবন শেষ। অন্যান্য পাম্পগুলো কি ঘুরে দেখেন? অন্যান্য পাম্পগুলো হচ্ছে আপনার 300 টাকা 400 টাকা তোল দিচ্ছে। তো সেই সমস্ত পাম্পগুলো তো আপনার 7 থেকে 8 ঘন্টা সিরিয়াল ধরতে হয়। মানে এক কথায় আমাদের মানে জীবন শেষ। আমি আর কিছু বলতে চাই না। তো শুনছিলেন যে আসলে এই যে বিষয়গুলো সাধারণ মানুষ বা তেল গ্রাহকরা তারা কিন্তু ভুক্তভোগী দীর্ঘদিন ধরে। এই সমস্যার সমাধান আসলে উত্তরণের পথ কিভাবে খুঁজবেন বা পথের সমাধানটা কে দিবে, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা এবং কি অনিশ্চয়তা। তারা চাচ্ছেন দ্রুত সমস্যার সমাধানের উত্তরণে আসলে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। এই ছিল এখান থেকে করি সবশেষ করি। আরিফ, ধন্যবাদ আপনাকে। প্রায় 1 বছর পর আজ ঢাকার আলফালা মিলনায়তনে জেলা আমির সম্মেলন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানান। বলেন, সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখবেন দলটির আমির
ডাক্তার শফিকুর রহমান। দেশের সব জেলার আমিরগণ এই সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও সম্মেলনে নতুন জেলা আমির নির্বাচিত করার কথাও রয়েছে। গেল বছর একই স্থানে ৩রা মে দুদিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলন করেছিল জামায়াত ইসলামী। আলফালা মিলনায়তনে চলছে জামায়াতের জেলা আমির সম্মেলন। সেখানে বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানেন। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে এটাকে কেন্দ্র করে, আর চাঁদাবাজি আগের চাইতে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। অতিষ্ঠ জনগণ, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ, দুই কারণে, একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুঃখ দরদ দায় থাকবে না? এরকম চলে? কি করলেন আপনারা? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। হ্যাঁ, আমরা দুইটা জায়গায় টুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায়নি। বছরের পর বছর ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রায় 4.5 কোটি টাকার এসব মেশিন সংরক্ষণের নেই ব্যবস্থা, নেই রক্ষণাবেক্ষণের বাজেটও। নির্বাচন কমিশন আগামীতে ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করবে না বলেও এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইভিএম কিনে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়কারীদের বিচারের দাবি তুলেছেন নির্বাচন বিশ্লেষকরা। ইসি বলছে, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে তারা। নির্বাচন ব্যবস্থার আধুনিকায়নের প্রচার চালিয়ে প্রায় 4.5 কোটি টাকায় কেনা হয় 1.5 লাখ ইভিএম ও আনুষঙ্গিক যন্ত্রাংশ। তবে রাজনৈতিক আপত্তি, অডিট আপত্তি ও মেশিনের গুণগত মান নিয়ে কেনার সময়ই উঠেছিল প্রশ্ন। সেই ইভিএম এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই মেশিন ছিল নির্বাচনে কারচুপি ও পরিকল্পিতভাবে অপব্যবহারের হাতিয়ার। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও তাদের। নির্বাচন তদন্ত কমিশনের যে প্রতিবেদন, সেখানে কিন্তু বলা আছে যে যারা এটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। ইলেকশন কমিশনের সেই সুপারিশই সরকারের কাছে করা উচিত বলে আমি মনে করি। 2017 সালে রংপুর সিটির নির্বাচনে একটি ওয়ার্ডের 6টি কক্ষে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়। এরপর 1.5 লাখ ইভিএম কিনতে 2018 সালে 3,825 কোটি টাকার প্রকল্প পাস হয়। তবে প্রকল্পে ছিল না মেশিন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা। এগুলোর রক্ষণাবেক্ষণ বা ভবিষ্যতে এটা কিভাবে ডিসপোজাল হবে, সেইটা তারা টেকনিক্যাল সাইড বাস্তব অবস্থার প্রেক্ষিতে তারা মতামত দিবেন। মতামত দেওয়ার পরবর্তীতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইভিএম নিয়ে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছিল। এছাড়া সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতামত উপেক্ষা করেই এগিয়ে যায় তখনকার ইসি। ইভিএম প্রকল্পটা ছিল মূলত একটা দুর্নীতি করার প্রসেস, অর্থাৎ হাতে গোনা 2-1 ব্যক্তি ব্যাপক পরিমাণ টাকা পয়সা লুটপাট করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছিল। এই কারণে তারাও তাদের যে সুপারিশ। কুমিল্লা জিলা স্কুলে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে ইভিএমগুলোর একাংশ। বারবার স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে সেগুলো সরাতে বললেও স্থান সংকটে অপারগতার কথা জানায় ইসি। পত্র দিয়ে নির্বাচন কমিশনারকে জানিয়েছি, ওনারাও প্রয়োজনীয় পত্র চালাচালি করেছেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ইভিএম সংরক্ষণ বাবদ পাওনা টাকা চেয়ে চিঠি দিলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আমরা কমিটি করেছি, কমিটি মতামত দিবে, সেই অনুযায়ী আমরা নিষ্পত্তি করব। এখন দেনা পাওনা যদি থাকে, সেটা আমরা যদি লিগ্যাল ভিত্তি থাকে, লিগ্যালি যদি তারা পাওনা হয় পাবে। নিম্নমানের মেশিন কিনে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগে তদন্ত করছে দুদক। এখন ইসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইভিএম এর ভবিষ্যৎ। হুমায়রা ফারুকী, টিবিসি নিউজ, ঢাকা।
উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানো অনেক নারী কর্মী মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হন। কেউ কেউ শারীরিক নির্যাতন কিংবা যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিজ্ঞতা নিয়েও দেশে ফিরে আসেন। এমন পরিস্থিতিতে বিদেশের সর্বোচ্চ কর্মসংস্থানের মধ্যেও উল্লেখযোগ্য হারে কমেছে নারী কর্মী সংখ্যা। তাই মন্ত্রণালয় ও দূতাবাসকে নজরদারি বাড়াতে বলছেন সংশ্লিষ্টরা। পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে পুরুষের পাশাপাশি নারী কর্মীরাও বিদেশে পাড়ি জমায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, ওমান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যায়। 1991 সাল থেকে নারী কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয় বাংলাদেশে। গত এক দশকে বাংলাদেশ থেকে প্রবাসী নারীর সংখ্যা বেড়েছে। তাদের বেশিরভাগই যান গৃহকর্মী হিসেবে। তবে হয়রানি সহ নানান সংকট নিয়ে কিছুদিন পরেই তাদের মধ্যে অনেকেই দেশে ফিরছেন। ফলে বিদেশি নারী শ্রমিকের যাওয়ার হার কমছে উদ্বেগজনক হারে। বিদেশে কর্মপরিবেশে সুরক্ষা না থাকায় বারবার ঘটনা ঘটছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমাকে 3-4 জায়গায় আর কি বিক্রি করা হয়েছে। যারা খারাপ কাজ করে না ওই বেটাগোদারে বিচ্ছেদ দিছিল। আমি চাই যেন আমাদের মতো নারীরা কোনো নির্যাতনের শিকার যেন না হয়, সুরক্ষিত যেন থাকে, এর জন্য নিরাপত্তা চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এই সংকট বাড়ছে দিন দিন। সংকট সমাধানে উভয় দেশের সরকারের কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বলে মনে করেন কেউ কেউ। পরিকল্পিত এবং ডিপ্লোম্যাটিক মানে শ্রম কূটনীতি যেটাকে বলে স্ট্রং, সেটা মেল হোক আর ফিমেল হোক, এবং এটাকে আরো পরিকল্পিতভাবে কিভাবে মানে জবাবদিহিতা আনা যায়। আমাদের যারা যাবে কর্মী তাদেরকে আরো শক্তিশালী করলে পরে আলোচনাগুলো একটু কমবে। নারীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরো কঠোর নজরদারি বাড়ানোর দাবি অভিবাসন বিশেষজ্ঞদের। কেউ কেউ শারীরিক নিপীড়নের শিকার হচ্ছেন, অনেকে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনতে না পারেন, সে নির্যাতন করে আরো একটা মেয়ে যাবে, আবার সে নিপীড়নের শিকার হবে। আমি মনে করি প্রতিটা মেয়ের ঘটনায় আমাদের দূতাবাসে উচিত সৌদি কর্তৃপক্ষকে জানানো, সৌদি পুলিশকে জানানো, যেন এই ঘটনাগুলো তদন্ত হয়। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অভিবাসী কিংবা শ্রমিক যারা দেশের বাইরে যাচ্ছে তাদেরকেও একটু চোখ কান খোলা রেখে একটু সচেতনভাবেই এই এজেন্সি সিলেক্ট করতে হবে। যে সমস্ত এজেন্সিগুলো অতীতে মানুষের সাথে প্রতারণা করেছে সেগুলো মাধ্যমে না যাওয়া। প্রায় 3000 এজেন্সি, রিক্রুটিং এজেন্সি আছে। এগুলোর মধ্যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে অভিযুক্ত তাদের লাইসেন্স বাতিল করা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে এখনো পর্যন্ত 10 লাখেরও বেশি নারী কর্মী বিভিন্ন খাতে কাজ করছে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে। তাদের সুরক্ষা ও কর্মের পরিবেশ নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। তাপপ্রবাহ নয়, এপ্রিল ও মে মাসে আতঙ্কের বিষয় হয়ে উঠতে পারে বজ্রঝড় এবং বজ্রপাত। এমন সতর্কবার্তা দিয়ে আবহাওয়া অফিস বলছে গত কয়েক বছরের তুলনায় এই বছর বজ্রপাত আরও বেশি হবার শঙ্কা রয়েছে। তাই এর আগাম বার্তা অনুযায়ী তাৎক্ষণিক নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। এপ্রিল ও মে মাসকে বলা হয় দেশের উষ্ণতম মাস। এই সময়েই দেশে বয়ে যায় একের পর এক তাপপ্রবাহ, যাতে অস্থির হয়ে ওঠে জনজীবন। 2024 ও 25 সালের ভয়াবহ তাপপ্রবাহের পর এবছরও জনজীবনে আতঙ্ক, তাপমাত্রা কতটা ওঠে তা নিয়ে। তবে এ নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন এবছর কালবৈশাখী ঝড় বেশি হবে, তাই গেল 2 বছরের মতো ভয়াবহ হবে না তাপপ্রবাহ। যেহেতু এবছর এই কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেশি, সেই কারণে তাপপ্রবাহ হবে, কিন্তু তার স্থায়িত্বকাল কম থাকবে। যেমন টানা 7 দিন, 10 দিন, 2024 সালে যেমন টানা 35 দিন ছিল, এবছর সেই রকম কোনো সুযোগ নেই। কারণ এই তাপমাত্রার যে ঊর্ধ্বগতি, তা থেকে পরিত্রাণের জন্য এই বজ্রঝড়ই যথেষ্ট। আবহাওয়া অফিসের আগাম বার্তার তথ্যে এবছর বেশি হবে শিলাবৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাত। আমরা এবার বলেছি যে 2 থেকে 8টি বজ্রঝড় সংঘটিত হবে। এর মধ্যে 1 থেকে 2টি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। যেমন তাপপ্রবাহ আছে, তেমনি আমাদের দেশের এই এপ্রিল মাসে রয়েছে বজ্রপাত এবং বজ্রঝড়। ঘটনার কিছুক্ষণ বা তারও আগে বজ্রপাতের সতর্ক বার্তা দেয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে সেই অনুযায়ী সবাইকে দ্রুত সতর্ক হবার আহ্বান আবহাওয়াবিদদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 40 থেকে 50 টাকা কমেছে সোনালী মুরগির দাম। তবে ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম, চড়া সবজির দর। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচাবাজার থেকে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব।
মাহবুব, জ্বালানি সংকটের প্রভাব সাধারণের রান্নাঘর পর্যন্ত পড়ার কোনো শঙ্কা দেখছেন কিনা? কেননা দেখছিলাম যে সব পণ্যের দামই কিন্তু বাড়তি। আপনার মাধ্যমে বাজার দর জানতে চাই এবং ক্রেতাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি নিয়েও জানাবেন। সবচেয়ে বড় অসন্তুষ্টির জায়গা যেটি, সেটিও কিন্তু আসলে তেল। আপনি জ্বালানি তেলের কথা বলছিলেন, কাঁচা বাজারগুলোতে কিন্তু আসলে ভোজ্য তেলের একটা সংকট রয়ে গেছে। আপনি আপনার মাধ্যমে জানাতে চাই, রাজধানীর এই বাজারটিতে এই যে মুদি দোকানগুলো আপনি দেখছেন, সেখানে কোথাও কিন্তু তেল নেই। আমার সহকর্মীকে বলবো একটু যদি দৃশ্যটা আপনাকে দেখাতে পারি আমরা। এই খিলগাঁও তালতলা যে কাঁচা বাজারটি, এটা সিটি কর্পোরেশন একটি বাজার। এখানে যে দোকানগুলো, এখানে আমরা এর আগে দেখেছি আসলে নানান রকম যে পণ্যের ডিসপ্লে আপনি দেখছেন, এর মধ্যে কিন্তু একটা বড় অংশ জুড়ে ভোজ্য তেলের ডিসপ্লেও থাকতো, কিন্তু কোম্পানিগুলো বিশেষ করে বোতলজাত কোম্পানিগুলো তেল সরবরাহ না করায় কিন্তু সেই ডিসপ্লেটি এখন নেই। আমার সঙ্গে একজন বিক্রেতা আছে। আপনার দোকান দেখছি সয়াবিন তেল নাই, আসলে কয়দিন ধরে আপনি সয়াবিন তেল পান না এবং মানে কোম্পানিগুলো কি বলছে একটু বলবেন? তেল পাই হচ্ছে কম, যেমন 10 কার্টুন দিত, এখন 2 কার্টুন দেয়, এরকম আর কি, একটু কম পাইতেছি। এই জন্য যেমন আমরা তো 10-20 কার্টুন নিলে অ্যাভেলেবেল থাকতো, রেখে সাজিয়ে রাখতাম। 2 কার্টুন 1 কার্টুন পাই, কাস্টমারকে দৈনিক দিয়ে দিলে শেষ। আর এমনি দাম নিয়ে কোনো হয়রানি আছে কিনা? মানে অনেকেই বলতেছিল যে বোতলের গায়ে যা লেখা থাকে সেই দামেই কোম্পানি দিচ্ছে, বিষয়টা কি এরকম? না, তেলে তো সবসময় লাভের পরিমাণ একটু কম থাকে, গায়ের থেকে 10-15 টাকা কমে কিনা থাকে, ওইটাই আছে, দাম বেশি নেই। আর এমনি অন্য কোনো জিনিসের ঘাটতি নাই, ডাল, চিনি? ঠিক আছে সবকিছু। আপনাকে ধন্যবাদ। করে যেমনটা শুনছিলেন, ভোজ্য তেল নিয়ে কিন্তু এই মুদি দোকানের বা মুদি দোকানদারদের একটা হাহাকার রয়েছে, কারণ চাহিদা মতো তারা তেল পাচ্ছে না। এবং একই অবস্থা কিন্তু খোলা তেলের ক্ষেত্রেও। এই যে বোতলজাত তেলের সংকটের সুযোগে খোলা তেল, যেটি পাম অয়েল বলি আমরা, সেই পাম অয়েলের দামও কিন্তু বেড়ে গেছে। সরকারের যে বেঁধে দেওয়া রেট, সেই রেট থেকেও কিন্তু 10 টাকা 20 টাকা যে যেমন পাচ্ছে সেই রকম বাড়তি দাম নিচ্ছে। এছাড়া আসলে প্রতিটি পণ্যের ক্ষেত্রেই ক্রেতারা যেমন বলছিলেন যে দাম অস্বাভাবিক রকম বেশি, এবং সেক্ষেত্রে জ্বালানি তেলের যে সংকট, পরিবহন ব্যয়, এই বিষয়গুলোই কিন্তু উঠে আসছে খুব সাধারণ থেকে আর কি। আর এছাড়া যদি সবজি বাজারের কথা বলি, গরম মৌসুমের যে সবজিগুলো আছে, পটল, করলা, কাকরোল, এগুলো কিন্তু কোনোটি আসলে 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পটলের দাম যদিও 80 টাকা। সার্বিকভাবে বলা যায় আসলে নিম্নবিত্ত বা সীমিত আয়ের মানুষের জন্য কিন্তু এই বাজারে কোনো স্বস্তি নেই। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। মাহবুব, ধন্যবাদ আপনাকে। ডিজিটাল বাংলাদেশ করতে ওয়ার্ল্ড ব্যাংক ও এইডের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। IMF এর বসন্তকালীন বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে অবস্থান করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গেও বৈঠক করেন তিনি। আলাদা বৈঠক করেন আটলান্টিক কাউন্সিল, জাইকার ও US বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে। পরে তিনি ব্রিফিংয়ে জানান, উন্নয়ন সহযোগী ও উন্নত দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রাধান্য পাচ্ছে জ্বালানি সংকট। তিনি জানান, বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। মন্ত্রী বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি মন্ত্রিসভা। এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে সহযোগিতা চায় সরকার। টেকনোলজি, AI, এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে, এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের সাথে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা, গেট ফাউন্ডেশন, এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের DPI এবং ডিজিটালাইজেশন, পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে। বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান রাতে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করবেন। সম্প্রসারিত ফ্লাইট সূচি ও ভাড়া কমানোর উদ্যোগ সহ সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ হজ যাত্রী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে এই বছর মোট ৭৮,৫০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী যাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, রাত ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের
জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইটটি ছেড়ে যাবে। এতে 419 জন হজযাত্রী থাকবেন। হজ ফ্লাইট চলবে 21 মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে 2026 পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট 30 মে থেকে শুরু হয়ে 1 জুলাই পর্যন্ত চলবে। গরমের শুরুতেই লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে। গত কয়েকদিন ধরে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন ও রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। তবে শহরের তুলনায় পল্লী এলাকায় লোডশেডিং এর অভিযোগ বেশি। বিদ্যুতের আসা যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে দুর্ভোগ। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা, মেহেরপুর ও মাগুরায় লোডশেডিং বেশি। মেহেরপুরে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় দিনে 8 থেকে 9 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সাতক্ষীরায় অবস্থা আরও ভয়াবহ। গ্রামীণ এলাকায় 16 থেকে 17 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এদিকে কুড়িগ্রামে লোডশেডিং বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক। নেসকো লিমিটেডের দৈনিক গড় চাহিদা 8.5 থেকে 9 মেগাওয়াটের বিপরীতে 1.5 থেকে 2 মেগাওয়াট ঘাটতি থাকায় দিনে 4 থেকে 5 বার পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বড় গ্রাহক নিয়ে চলা কুড়িগ্রাম, লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের লোডশেডিং আরও বেশি। মব তৈরি করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বাংলা মোটরের রিহ্যাব কার্যালয়ে বিশৃঙ্খলার প্রেক্ষিতে এ কথা জানান রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া। বলেন, দেশের আবাসন শিল্পের আস্থার সংগঠনের গতিশীলতার লক্ষ্যে আগামী 18 এপ্রিল 2026 থেকে 28 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও বলেন, সংগঠনের কিছু সদস্য নিয়ম বহির্ভূতভাবে কার্যালয়ে এসে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। রিহ্যাব পরিচালনা কমিটিতে মোট 35টি পদে লড়বেন 88 জন প্রার্থী। ঢাকা, চট্টগ্রাম সহ এবারের নির্বাচনে মোট ভোটার 673 জন। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা নেওয়া হয়েছে বলেও জানায় রিহ্যাব নির্বাচন বোর্ড। 20-30 জন লোক আসছেন, এসে একটা হইচই করছেন, নির্বাচন বোর্ড নাই কেন, আগামীকাল বিভিন্ন কথাবার্তা বলেছেন। ওনারা এই এক এক দিন এক এক দাবি দেওয়া দেয়। এখন আজকে এগুলো কেন করেছে, এটা আসলে মব সৃষ্টির পিছনে কি আছে আমার মাথায় ধরছে না।